দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদের রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। তবে আজ আমরা যে অতিথিকে পেয়েছি তিনি একজন চমৎকার মানুষ, তিনি একজন শিল্পপতি এবং একই সঙ্গে তার যে বিভিন্ন বিষয়ে যে আগ্রহ, বিশেষ করে খেলাধুলা, দৌড়, সাঁতার কাটা সব কিছু মিলে তার নানা বিষয়ে এমনকি সামাজিক কর্মকাণ্ডেও তিনি জড়িত হয়ে আছেন নানাভাবে। তার নাম হচ্ছেন খবির উদ্দিন খান। তিনি সোয়ান গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। তোমাদেরও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। জি, আজকের আলোচনায় আমরা অর্থনীতি, ব্যবসা বাণিজ্য কিংবা বাজেটের নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো। তবে তার আগে আপনার একটু ব্যক্তিগত জীবন একটু দর্শকদেরকে আমরা জানাবো নানা আলোচনার মধ্য দিয়ে। তো প্রথমে আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে আপনার ৭৪ বছর বয়স আপনি বলছিলেন, এই বয়সেও আপনি কিভাবে এত কর্মক্ষম? এই বয়সটা তো হচ্ছে যে অবসর নেয়ার বয়স। এটা হচ্ছে যে ছোটবেলা থেকে আমার অভ্যাস। জি, আমি নিজে বহু জায়গায় বক্তৃতাও দেই, ইনক্লুডিং ঢাকা ইউনিভার্সিটি। আমার যেটা শিক্ষালয় ছিল সর্বশেষ, যে কঠোর মেধাশ্রম জি, এনশিওর না করা গেলে তার জীবনের যে বিকাশ সেটা সম্ভব হয় না। এটা আমি শুধু বক্তৃতা নয়, আমি যা বলি, জি, যেটা করি সেটাই বলি। তো এই ছোটবেলা থেকেই আমি খুব কঠোর পরিশ্রমী এবং কিছুটা ব্রেন খাটিয়ে তাতে দেখা যায় যে আমার সফলতা আসে। সফলতা মানে এই না শুধু টাকা ইনকাম করা। তো এটা আমার প্রথম জীবন থেকেই আছে। জি। আপনি তো তরুণদের মধ্যেও খুব পরিচিত মুখ, বিশেষ করে ঢাকা ম্যারাথনের ক্ষেত্রে আপনি হাফ ম্যারাথন। তো এই যে এই বয়সেও আপনি এত দৌড়াতে পারেন কিভাবে? যেমন আপনি মনে হয় আজকেও ৮ কিলোমিটার দৌড়িয়েছেন। কিভাবে সম্ভব এটা? এটা আমি বলি তোমাকে, একটু আমি সামান্য একটু বড় বলতে হয়। আমি জি। শুধু বাংলাদেশে নয়, আমি গিয়েছি ভারতে বহু জায়গায়, আমি আর নাম বললাম না, সময় চলে যাবে। থাইল্যান্ড, সিঙ্গাপুর বহুবার, আমেরিকায় শিকাগো, টরন্টো কানাডা। জি। সর্বশেষ গত মাসের ১ তারিখে 1 মে টাফেস্ট ম্যারাথন রান দেয়ার ইন বেইজিং গ্রেট ওয়াল। এটা যে কত বড় দুর্গম তা জি। চিন্তাও করা যায় না, সেটা করে আসলাম। আর আমি কিন্তু হাফ নয়, আমি যে জায়গায় ফুল হয় 42.195 কিলোমিটার, আমি সেটাই সবসময় করি। আলট্রা করি মোর দ্যান 42, দ্যাট ইজ 50 কিলোমিটার পাহাড়ে রান করি। এটা সম্ভব হয়েছে ওই দিন আমাদের তারেক জিয়ার মেয়ে যে জি, জাইমা রহমান। জায়মা রান করার সময় একটা অনুষ্ঠানে, দাদু আমি তো তোমার সাথে রান করতে চাই, কিভাবে সম্ভব? জাস্ট লুক, দিস ইজ নট এ রকেট সায়েন্স, ইয়োর ডিটারমিনেশন অ্যান্ড কমিটমেন্ট ইজ এনাফ। একজন ইচ্ছা করলে পারেই। তো এটা ডিটারমিনেশন থাকে, সাধনা থাকে, ভোর 4টের সময় রান শুরু হয়। সো এভরিথিং পসিবল অন ইয়োর মাইন্ডসেট। জি, না এই যে আপনি বললেন যে যে সাধনা লাগে, তার ইচ্ছা শক্তি লাগে, হ্যাঁ সব কিছুই লাগে, কিন্তু তার শরীর যদি সাপোর্ট না করে, পারমিট না করে, তাহলে সেটি কিভাবে সম্ভব? এই জন্য অসংখ্য তরুণের একটু জানতে চাওয়া, আমারও জানতে চাওয়া যে আপনি এই শরীরটাকে কিভাবে ফিট রেখেছেন, এটার আসলে রহস্যটা কি? আমি সেটা খুব ভালো একটা প্রশ্ন করেছে রবু। প্রথম হচ্ছে যে ইয়োর ফুড হ্যাবিট ইজ 80% রেসপন্সিবল ফর ইয়োর ফিটনেস। খাদ্যাভ্যাস। জি, তোমার খেতে হবে, ওই যে একটু আগে বলেছি জি, দেবী শেঠির কথা, ইউ ইট এভরিথিং, নো ম্যাটার তুমি সরিষা খাচ্ছ না সয়াবিন, তুমি সবকিছুই খাবে, সবই খাবে, কিন্তু ইট লাইক এ বার্ড, অল্প পরিমাণ খাও, পাখির খাবারের পাখির খাবার। এমনি ধর্মেও আছে যে একটা খালি রাখো, একটা পানি রাখো আর একটা খাদ্য দাও। জি। তো এটা যদি হয় তাহলে শরীরটা ঠিক থাকবে। আর একটু বুঝে শুনে খেতে হবে, খাওয়াটাই মূল। আমি বলছি যে একটু প্রোটিন, একটু ব্যালেন্স, একটু কার্ব, সবকিছু মিলে। আপনি সারাদিন কি খান? আমি যেমন খাই, সকালবেলায় একটা মিষ্টি আলু, দুটো সিদ্ধ ডিম। মিষ্টি আলু মিষ্টি আলু এটা কি সারা বছর পাওয়া যায়? অলমোস্ট পাওয়া যায়, ইচ্ছা থাকলে উপায় হয়। জি, জি। আর দুপুরে একটু ভেজিটেবল
বয়েল ভেজিটেবল, একটু পাকা পেঁপে হয়ে গেল। আর রাত্রে সন্ধ্যায় এই 2 চামচ ভাত বলা চলে, কার্ব একটু কার্ব কমই খাই, এর সাথে সামান্য সবজি, একটু চিকেন কখনো থাকে, ফিশ থাকে অলমোস্ট এভরিডে। এই ভেরি সিম্পল। প্র্যাকটিসটা আপনার কত বছর ধরে চলছে এটা? এটা থ্রু আউট মাই লাইফ চলছে। ছোটবেলা তো আর মনে নেই, অনেকগুলো ভাই বোনের সংসার, কি খেয়েছি না খেয়েছি, খাবার তো পাওয়াও যাইতো না, আমরা গরিব ছিলাম না কখনো। বাট 50 জনের ফ্যামিলিতে যেটা হয় জি, যৌথ ফ্যামিলি, যে তরকারিতে একটু ভাগে পড়ছে কম। ভাগে কম পড়েছে, তো আমার চাচি আমাকে একটু একটু বেশি দিত, বিকজ আমি ওই ড্রাই কোনো কিছু খেতে পারতাম না। বাট এমনি বড় হয়ে খাবার বিষয়ে আমি খুব পার্টিকুলার। আই ওয়াজ নট এ বিগ ইটার, কখনোই আমি বেশি খেতাম না। এবং খাওয়াটা যদি ঠিক রাখে, আরেকটা কথা রবু তুমি জিজ্ঞেস করেছো, সবার জন্য বলবো যে আমাকে রানিং কমিউনিটিতে সবাই দাদু ডাকে, সবাই দাদু ডাকে, বাংলাদেশে সবাই ডাকে, ইভেন ইন্ডিয়া আমার অনেক ভক্ত, সিঙ্গাপুরে অনেক ভক্ত। প্রশ্ন হচ্ছে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। পারফেক্ট, এগুলো আমরা শুনে আসছি, জি, but আমরা ছোটবেলায় পড়েছিও। পড়েছি, কিন্তু আমরা কিন্তু প্রতিপালন করি না। আমি তো বলি যে একজন লোক যদি রান ঠিক মতো করতে পারে, তার শরীরে কোনো রোগ হয় না। আমার 74 বছর বয়স। জি, আপনি কি সাঁতারও কাটেন না? সাঁতারও কাটি, হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজে সাঁতার করতে যাই। তো আই এম নট সাফারিং ফ্রম এনি কাইন্ড অফ কিলার ডিজিজেস, নো হাইপার টেনশন, নো কোলেস্টেরল, নো সুগার। হাউ ইট ইজ পসিবল অনলি ফর রানিং? আমার, হ্যাঁ বলো। আপনার এই আলোচনার মধ্যে দিয়ে আমার একটা কথা মনে পড়লো। হ্যাঁ, প্লিজ। এখানে আমার টক শোতেও অনেক ব্যবসায়ী শিল্পপতি এসেছেন। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা যেটা দেখি যে একজন ব্যবসায়ী কিংবা একজন শিল্পপতি, তার বেশি কনসেন্ট্রেশনটা থাকে হচ্ছে মানি মেকিং এর উপর। কিন্তু আপনি একজন শিল্পপতি, আপনি এই যে ব্যবসার পাশাপাশি আপনি এই যে দৌড়ান, সাঁতার কাটেন, খেলাধুলা করেন, খেলা পছন্দ করেন, এই সব কিছু আপনি মেইনটেইন করেন কিভাবে? মানে মানি মেকিংয়ের চিন্তার বিপরীতে আপনার এই যে কর্মকাণ্ডগুলো, সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড কিংবা খেলাধুলা, দৌড়ানো, সাঁতার কাটা, এইগুলো কিভাবে সম্ভব হয় আপনার? রবু, একটা লোক যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, জি, সে কিন্তু একটা বট গাছ। তো বট গাছ হিসাবে তার কিন্তু অনেক শাখা প্রশাখা থাকে। একেবারে মূল যদি বলো, যে মূল যেটা, সেটা হলো মানবিক গুণাবলী। জি, একটা ব্রাঞ্চ আমার অর্থনীতি, একটা ব্রাঞ্চ আমার শিল্প সংস্কৃতি, একটা ব্রাঞ্চ আমার এডুকেশন, একটা ব্রাঞ্চ আমার পরিবেশের প্রতি মায়া। তো আমি শুধু অর্থ আয় করে আমার সব কিছু আমি বাদ দিতে পারি না, কারণ তাহলে আমার মানুষ হিসেবে আমার কিন্তু শতভাগ আমি সেটা, আমার যে দক্ষতা যোগ্যতা, সেটা আমি দেখাইতে পারি। তার মানে অর্থ উপার্জনটাকে জীবনের একটা পার্ট, একটা পার্ট, কিন্তু জীবনকে বহুমাত্রিকভাবেই দেখতে হবে। দেখতে হবে। এবং অর্থ, যেটা আমি সব সময় বলি, আমি যদি আনলাইক আদার এন্টারপ্রেনার্স, ইন্ডাস্ট্রিয়াল, আমি যদি ব্যবসায় দিতাম 100 টাকা আমার ইনকাম হইতো, আমি জানি আমার এখন 70 টাকা হয়। আই এম ভেরি হ্যাপি উইথ 70 টাকা, 70% আই এম ভেরি হ্যাপি। আর এই 30 টাকা আমি স্যাক্রিফাইস করছি, কিন্তু আমি মাঠে ঘাটে পথে প্রান্তরে গান করছি, ড্যান্স করছি, কবিতা পাঠ করছি, ইংরেজিতে অনর্গল সিনেমা দেখছেন, সিনেমা দেখছি, ইংরেজিতে অনর্গল ইউনিভার্সিটিতে পড়াচ্ছি মানে গেস্ট লেকচারে, আই এম নট এ রেগুলার লেকচারার। এই যে এত কর্মকাণ্ডে আপনি সম্পৃক্ত হন, না, ইটস ইজি, মানে অভ্যাস। আবার বলি, হ্যাবিট মেক্স এ ম্যান পারফেক্ট। যদি এটা করতে চাইলে এভরিবডি ক্যান, এটা কোনো রকেট সায়েন্স নয়। আপনার যে বিজনেস, এই যে সোয়ান ফোম ম্যাট্রেস, আমরা ছোটবেলা থেকেই এই নামটা শুনে এসেছি। একই সঙ্গে সোয়ান প্রপার্টিজ ব্যবসাও আপনি শুরু করেছেন, অনেক দিন ধরেই চলছে, সেখানেও আপনি নাম করেছেন। এই যে এ বয়সেও আপনি যে ব্যবসার মানে সব কিছু যে নিজেই দেখভাল করছেন, আপনার সন্তানদেরকে কেন আপনি বিজনেসে আনছেন না, কিংবা তাদের কি ইচ্ছে নেই নাকি? না, এটা রবু, বা এক্ষেত্রে আপনার দর্শনটা কি? আমার দর্শন হচ্ছে যে আমার সন্তানটা অলরেডি এসেছে। জি, আমার প্রথম মেয়ে হচ্ছে ডাক্তার, সে ডাক্তারের পাশাপাশি আমার রিয়েল এস্টেটটা সে ধরছে অলরেডি। জি, অলরেডি সে আছে, বাট সে অভিজ্ঞতা নিচ্ছে, 100% টেক ওভার করার মতো হয়নি।
দ্বিতীয়টা হচ্ছে সে বিজনেসেই পড়াশোনা করেছে, ফাইনালি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে আমার ফ্যাকাল্টি থেকে। আমি অ্যাকাউন্টিংয়ের ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো পাশ করে সেও ব্যবসা শুরু করেছে এবং তার নিজের প্রজেক্ট অচিরেই সে চালু করবে নিজের মতো করে, তার আলাদা একটা বড় প্রজেক্ট করছে। আর ছোটটা এলএলবি অনার্স এলএলএম ব্যারিস্টার ফ্রম ইংল্যান্ড, কামাল ভাইদের ডক্টর কামাল হোসেনের সঙ্গে কাজ করতো। এখন সে নিজে প্র্যাকটিসও করে। আবার আমি দেখি সে আমাদের সবার চেয়ে সে বিজনেসে তার ব্রেন ভালো। সে পার্ট টাইম কিছুটা বিজনেস দেখাশোনা, অতএব আমার 3 ছেলে মেয়েই কিন্তু বিজনেসে আছে অলরেডি। বাট আমি কিন্তু রবু কিন্তু এখনো আপনি হাল ছেড়ে দেননি কেন হাল তাকে? পুরো ছেড়ে দেইনি, কারণ আমি হাল ছেড়ে দিয়েছি টু মাই ম্যানেজার্স। আমার 7 থেকে 8 জন আছে আমার ম্যানেজমেন্ট টিম, জি, ম্যানেজমেন্ট কমিটি, তাদের উপরেই বলা চলে আমি পুরো নির্ভরতা। 80% তাদের উপরে, বাকি 20% আমি বলি। এই ম্যানেজমেন্ট টিমের সাথে ওরা এখন সংস্পৃক্ত হয়ে গেছে। জি, ওরা ডেইলি এটা নিয়ে ট্রেনিং নিয়ে তারপরে তারা পরিপক্ক হচ্ছে। আমি যদিও বলেছিলাম রবু আজকে তোমাকে বলি যে তোমরা কোম্পানিটা নিয়ে যাও, ম্যানেজারদের আমাকে একটা শেয়ার দাও, তোমরা নিয়ে যাও। বাট বাংলাদেশে এরকম কোনো উদ্যোক্তা মানে যারা চাকরি করে তারা মালিক হতে চায় না। কেন চায় না আই ডোন্ট নো, অন্তত আমার ক্ষেত্রে তাই হলো। যার জন্যে আমি ছেলে মেয়েকে এর ভিতরে ঢুকাচ্ছি বা ঢুকাতে বাধ্য হয়েছি। জি, জি, আমার কিন্তু এটা ইচ্ছা ছিল না যে আইন পড়বে সে করুক, যে ডাক্তার হবে সে তার লাইনে করুক, যে বিজনেস করবে তার মতো করুক। আমার মাদার বিজনেসে তাদের আনারও খুব একটা আমার ইচ্ছা ছিল না। এখন ধীরে ধীরে আসছে। আমার মনে হয় আমার তো 74, কবে মারা যায় তা তো ঠিক নেই, উইদিন ইয়ার অর 2 তারা টোটালি। না, এই প্রশ্নটি কেন করলাম, এখন আমরা যেটি দেখছি বাংলাদেশের যে ব্যবসায়িক যে উত্তরাধিকার, অর্থাৎ নেক্সট জেনারেশনে যে বিজনেসে আসার ক্ষেত্রে আমরা দেখছি যে একজন সফল ব্যবসায়ী তিনি যখন অবসরে যাচ্ছেন কিংবা মারা যাচ্ছেন, তখন তার অনুপস্থিতিতে তার উত্তরাধিকার যারা, তারা ব্যবসাটাকে প্রপারলি এগিয়ে নিতে পারছেন না। এই ব্যর্থতাটা আসলে কেন হচ্ছে আপনার কাছে একটু জানতে চাবো আমি, এটি কেন হয়? উনি তো সব রেখে যান, কিন্তু সন্তানরা কেন পরিচালনা করতে পারে না? এক্ষেত্রে এটার কারণটা কি আপনার অভিজ্ঞতায় আপনি একটু বলবেন। তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর আপনি একটু বলবেন এটি আমাদেরকে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি ব্যবসার নানা দিক নিয়ে, সেই সঙ্গে অর্থনীতি এবং বাজেটের নানা বিষয় আমাদের এই আলোচনায় উঠে আসবে। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি সোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান খবিরউদ্দিন খান। জি, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। যে বিরতির আগে আপনার কাছে আমি একটা প্রশ্ন করেছিলাম ব্যবসায়িক উত্তরাধিকার নিয়ে, অর্থাৎ ফার্স্ট জেনারেশন সফল হলেও কেন নেক্সট জেনারেশন সফল হতে পারছে না? বাংলাদেশে এটার এক্সাম্পল এখন আমরা দেখতে পাচ্ছি, কেন হচ্ছে সেটি? আমি খুব স্পষ্ট এবং দৃঢ়ভাবে বলতে চাই জি, ব্যবসায়িক তকমা যেহেতু আমার গায়েও লাগানো আছে, জি, ব্যবসায়ীদের নীতি কথা বলা অলমোস্ট সমাজ সঠিক মতো গ্রহণ করতে চায় না বা করে না। আচ্ছা, আজকে আমাদের এই যে দুর্গতি, ফজলু ভাই, হাশেম ভাইয়ের কথাও শুনলাম, দ্যাট ইজ পার্টেক্সের কথাও শুনলাম, যে একটা পর্যায়ে হয়তো তারাও একটু সমস্যার ভিতরে নিপতিত হবে বা হচ্ছে। খুব দুঃখ লাগে। হাসান ভাই আমার সিনিয়র, আমাকে খুবই আদর করতেন, স্নেহ করতেন, কথা বলতেন। ফজলু ভাইও তাই, ফজলু ভাইয়ের সাথে ঘনিষ্ঠতা কম ছিল। বাট এনরা তো টাইকুন, সমাজে যা কিছু করে গেছে সত্যি দৃষ্টান্ত স্থাপনকারী বলা চলে। কিন্তু দিন শেষে রবু সত্য হচ্ছে যে ছেলে মেয়ে ছাড়া উত্তরাধিকার নেই। আমরা তো টাটাকে ফলো করতে চাই না। রাইট। টাটা, তার যত, রতন টাটা মারা গেল কয়েকদিন আগে, বছর 2 আগে,
এদের প্রত্যেকটা ছেলে মেয়েকে আগে পিয়নের মতো করে আস্তে 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 একদম ছোট জায়গা থেকে দেখে তো তাদের সেটা প্রতিষ্ঠানে। সেটা আমাদের এখানে এই প্র্যাকটিসটা নেই, এনভায়রনমেন্ট হয়তো পারমিট করে না। আর দিন শেষে একটা কথা বলি, আমি এটা প্রচুর কাজও করি, যদিও ওই বললাম ব্যবসায়ী মানেই ভালো না। হিউম্যান ক্যাপিটাল, মানবকে যদি আমরা সম্পদ বানাতে না পারি, এই দেশের উন্নতি হবে না কোনোদিন। আচ্ছা। আজকে আমার ছেলে মেয়ে, আমি যদি নীতি আদর্শ, ওরা whatever they have learned about, that is not important. এ ডাক্তার, একটা ব্যারিস্টার তো কি, so what? বিআই, বিহেভিয়ারিয়াল ইন্ডিকেটর, তাদের ব্যবহারিক এবং চোখ কান খোলা রেখে চুরি, বাটপাড়ি, ঘুষ খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি করবে না। এতে যদি আমরা মানুষ বানাতে না পারি ছেলে মেয়েকে, এবং সঠিক কাজটা, কঠোর পরিশ্রম, মেধা মিশ্রিত কঠোর পরিশ্রম। আমি যেমন বলি, দেখো রবু, যে 100 লোক ঘুম থেকে সূর্য ওঠার আগে ওঠে, তার ভিতরে 70 জন সমাজে সুপ্রতিষ্ঠিত, আর 30 জনও প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত নয়। পক্ষান্তরে যে 100 লোক ঘুম থেকে সূর্য ওঠার পরে ওঠে, 30 জন কোনো রকম প্রতিষ্ঠিত, আর 70 জন সমাজের বোঝা। এটা একটা প্রতীকী কথা, বহু বছর বক্তৃতা দিচ্ছি। এর অর্থটা এই দাঁড়ায় যে তুমি আর্লি কাজ শুরু করো, প্রচুর টাইম আছে, এবং সবার মাথা থাকে ঠান্ডা, 10টার মধ্যে তোমার দিনের অর্ধেক কাজের বেশি হয়ে যায়। এটা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল ইমপ্রুভ করার মতো। রাইট। এত মানুষ, তার মানে আমরা কি হিউম্যান ইনভেস্টমেন্ট কম করছি? খুবই কম করছি, খুব কম করছি। আমি সরকারকে বলবো, আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়াকে বলবো, থ্যাংক ইউ যে সে এডুকেশনে বাজেট বাড়িয়েছে, কিন্তু বলবো যে অর্ধেকের বেশি ঢেলে দাও সব হিউম্যান রিসোর্স ইমপ্রুভ করার জন্য। মানবিক গুণাবলী যদি না থাকে, অনেক কথাই এসে যাবে। আজকে হু ইজ রেসপন্সিবল, আমি একটু বেশি বলছি, বলেন। আজকে ফজলু ভাইয়ের ছেলে মেয়ের দোষ। কালকে পত্রিকায় এসেছে, সৈয়দ মাহবুর রহমান, ইফতেখার রেজা থেকে শুরু করে আমাদের আরেফিন সাহেব, অন্যান্য ব্যাংকের যারা এমডি, তাদের যে এরা বেতন, কত প্রতিথিতযশা, মনে হচ্ছে তাদের কোনো দায় নাই। যদিও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমার জুনিয়র, আমাদের ছোট ভাই বলা চলে, আমার সাথে ওই রকম পরিচিত নয় মুস্তাকুর। আমার ধারণা সে একটা ভালো কাজ করবে এটা নিয়ে। ঘটনা হচ্ছে যে রাজুক কোনো দায়িত্ব নাই, ভাঙে গেলেও ওই মালিকের দোষ, কোনো দেখাশোনা নাই। এরা তোমরা এত ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হও, এই যে ব্যাংকের বড়, তোমরা কিছুই জানো না। সরকার বলছে যে গ্যাস দেব, তোমাদের মাথায় কিছু নাই, গ্যাস কোত্থেকে দেবে? এই ব্যাংকের ফাইন্যান্স করছো কেন? ব্যাংকের নির্বাহীদের আমি জানি, দিন শেষে আমরা তো এইসব পার করে এসেছি, সব কিছু এন্টারপ্রেনার আমার ঘাড়ে না। কিন্তু একটা জিনিস আমরা তো জানি যে কেওয়াইসি ব্যাংকে একটা কথা আছে, নো ইওর কাস্টমার। আপনি যে কথা বললেন যে বড় বড় ব্যাংকাররা তারা বিগ ফাইন্যান্স করছে, কিন্তু নো ইওর কাস্টমার যে কন্ডিশনটা, তাহলে ওই কারখানায় যে গ্যাস নাই, তারা কি সেটা জানে না? তো জানার পরেও তারা কেন দিচ্ছে? ওইটা, এই প্রশ্নটা আমিও করলাম। শেখ হাসিনা সরকার বলছিল যে গ্যাস দেব। আরে বাবা, আমার তো বুঝতে হবে, হরমুজ যখন বন্ধ হয়েছে, আমার প্রোডাক্টের কি অবস্থা হবে। আমার তো এটা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং এর ছাত্র, নো, আই এম নট টু কনজারভেটিভ বিকজ আই এম অ্যান এন্টারপ্রেনার, বাট কনজারভেটিজম তো কিছু থাকতে হবে, যে আমার 1 বছরের খাদ্য কি হবে হরমুজ। তো এই যে শেখ হাসিনার সরকার বলল যে গ্যাস দেব, অমনি ফিনান্স করলো। মশরুর আরেফিনের মতন লোক, এই যে মাহবুবের রহমান মতো লোক, বিখ্যাত ব্যাংকার, তারা দিয়ে গেল, এবং তার সাথে যারা ছোটখাটো ছিল এই লিজিং কোম্পানিগুলো। আপনার কাছে একটু আরেকটু জানবো যে আপনি কি, আপনার তো সোয়ান গ্রুপের প্রায় 40-45 বছর এখন, তো আপনার কাছে একটু জানতে চাইবো, সেটি হচ্ছে যে আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করেছেন, আপনি পড়াশোনা শেষ করেই কি আপনি ব্যবসা শুরু করেছেন,
মানে আপনার ব্যবসায়িক যাত্রাটা সম্পর্কে একটু জানতে চাইবো। তো তার আগে নিচ্ছে আরেকটি বিরতি। ওকে, ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি আরেকটি বিরতি। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি সোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান জনাব খবির উদ্দিন খান। আপনাকে আরেকবার স্বাগত। যে আপনার কাছে আমি একটা প্রশ্ন করেছিলাম যে আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, আপনি কি পড়াশোনা শেষ করেই ব্যবসায় নেমেছিলেন? এবং আপনার প্রতিষ্ঠানের তো প্রায় ৪৫ বছর বয়স হয়ে গেল। হ্যাঁ, আমি বিজনেস দ্যাট ইজ অ্যাকাউন্টিংয়ে অত্যন্ত ভালো রেজাল্ট নিয়ে অনার্স মাস্টার শেষ করার ডে ওয়ান থেকেই আমি একজন এন্টারপ্রেনার। জি। কারণ আমার হেড বলেছিল যে দেখো, অ্যাজ এ স্টুডেন্ট অফ কমার্স, আগে কমার্স বলা হতো, ইউ মাস্ট হ্যাভ টু ক্রিয়েট জব অপরচুনিটিস, ডোন্ট রান আফটার জবস। তো এটা আমাকে উদ্বুদ্ধ করেছিল। আমি ব্যবসা শুরু করেছি এবং নানান ধরনের ঘাত ছিল, বাট দিন শেষে লিবার্টিও আছে, আনন্দ আছে, ব্যবসায় আনন্দ আছে। জি জি জি। আমরা যদিও সমাজে খুব সমাদৃত নই, সেটার কারণ আছে, বিকজ সত্যি ব্যবসায়ীরা খুব ভালো মানুষ হয় খুব কম। ব্যবসায়ীদের ভিতরে এথিক্স, ভ্যালুজ, অনেস্টি এগুলো খুব কম হয়। তো কেন কম হয়? শুধু কি প্রফিটটাই এখানে? ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট করতে চায়, আমি চাই না। আই এম ভেরি সরি টু সে, এখানে আমি নিজের মাল সেটা তো বিক্রি বোঝাই করতে যাচ্ছে, আসি নাই। এই জন্যই তো আপনাদের মতো কিছু ডিফারেন্ট আমি এতটাই সেন্সিটিভ যে ফোমের উপরে আধা সুতা কম দিলে এখন ২০ লক্ষ টাকা চুরি করা সম্ভব। ওই আধা সুতায় কিন্তু কারোর শরীরও ভাঙবে না, পিছনও নষ্ট হবে না, কেউ ধরতেও পারবে না। বাট আই এম দ্য লাস্ট পারসন, মাই প্রফেশন ইজ ডুইং বিজনেস, আমি চোর না। এটা ধরে রাখা সহজ আমার জন্য, অনেকের জন্য কঠিন। যারা নতুন আসছে তাদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? আমি সবসময় বলি, এই প্রশ্নটা খুব কমন, বলি যে লুক, তোমার এই ইউনুস ভাই যেমন বলতো, তুমি চাকুরির জন্য এত ব্যস্ত হয়েও না, তুমি নিজে কিছু করো। বিধাতা যখন তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে, ইউ হ্যাভ টু ডু ইউর ওন জব। চাকরিও তো লাগবে, আমার ১,০০০ লোক কাজ করে, আমি কি সব কাজ করতে পারবো? জি জি জি। কিন্তু লিবার্টি নিয়ে আচ্ছা ওই লাইনে যাই না। প্রথমেই বলি যে তুমি যখন ব্যবসা শুরু করবে, ইয়াংদের জন্য বলছি, ডোন্ট জাম্প ফর দ্য ম্যাক্সিমাম প্রফিট ওরিয়েন্টেশন। মানে মুনাফার পেছনে ছুটিও না। না, তুমি ৩টা বা ৪টা অপশন নাও, ১, ২, ৩, ৪। এর ভিতরে সবচেয়ে ভালো কোনটা তুমি আনন্দের সাথে করতে পারো, কোনটায় তুমি কঠোর পরিশ্রম করবা, টায়ার্ড হবা না, তুমি আনন্দ পাবা, সেই ব্যবসাটা করো। হতে পারে সবচেয়ে কম প্রফিটে, ওটাই কিন্তু এক সময় জি। মহিরু হয়ে যাবে। এটা হলো নাম্বার 1। আর যেটা বলা হয়, যদি ব্যবসায় কিন্তু একটা জিনিস আছে রবু, এই যে রান করে তো টেক অফ করে উড়োজাহাজ, এই রান করতে প্রথম 5 বছর মিনিমাম এদিক সেদিক হয়, পড়ে যায় ওঠে, পড়ে যায় ওঠে, তারপরে টেক অফ করার পরে পড়ে না মানুষ, তবে আবার উড়োজাহাজ যেমন মানে 5 বছর পর্যন্ত আপনাকে টিকে থাকতে হবে। টিকে থাকতে হবে, এবং এই সময়টা খুব কঠিন। জি। মানুষ 3 অধৈর্য নাম্বার? হয়ে যায়, অধৈর্য হয়ে যায় যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স, যেমন আমার রেজাল্ট এত ভালো, আমার নিচে রেজাল্ট ছিল 40 জনের, সব চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েছে, বাট আপনি হয়েছেন আই নেভার গো। তো এই 5টা বছর খুব ধৈর্য থাকলে তারপরে টেক অফ, gain হবে। এরপরে বিপদ আসলেও এটা উতরে ওঠা সহজ হয়ে যায়। আপনার কাছে আরেকটু বিষয় জানতে চাই। এই যে আপনি বললেন যে, আপনি যেটা বললেন যে যেহেতু কমার্সের স্টুডেন্ট, আপনার মানে একটা টার্গেট থাকা উচিত জব ক্রিয়েশন করা। নতুন যারা এসছে তারা তো ওই চিন্তা থেকে আসছে, কিন্তু সেই এনভায়রনমেন্টটা তো লাগবে। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের বিজনেস পরিবেশটা এখন কেমন? ব্যবসায়িক পরিবেশ নিয়ে, ডুইং বিজনেস কস্ট নিয়ে তো নানান কথাবার্তা ব্যবসায়ীরা বলেন বিভিন্ন সময়।
আমি উত্তরটা দেই। জি। শোনো, এবং এবারের বাজেট কেমন হয়েছে ব্যবসায়ী বান্ধব কিনা? আচ্ছা এটা পরে বলি। শোনো, পৃথিবীতে একদিনে কিছু হয়নি। জি এই যে ব্রিটিশরা গুহায় বাস করতো কোনো এক সময়, জি সব কিছুর পরিবর্তন হয় ধীরে ধীরে। ব্যবসায়ী বান্ধব কি না আমরা, আমাদের যে পরিবেশ আছে ব্যবসা করার জন্য, আমি বলবো যে অত্যন্ত ভালো। আচ্ছা। আমি তো খুব দুঃখের সাথে বলি, আমি প্রায়ই এই স্লোগানটা দিই, আই ফিল হেইটেড টু ইন্ট্রোডিউস মাই সেলফ অ্যাজ অ্যান এক্স স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। বিকজ ওয়াই? কারণটা কি? ঢাকা একটু বেশি হয়তো বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রাক্তন ছাত্রছাত্রীরা বলে যে আমরাই দেশ চালাই। ঠিকই, তারা দেশ চালায়। তাহলে বাংলাদেশ দুর্নীতিতে 1 নাম্বার হয় কেন? তার মানে আমরাই দুর্নীতিবাজ। সত্যিকার এডুকেশন আমরা পাই না, ইউনিভার্সিটিতে পাই না, স্কুলে পাই না, কলেজে পাই। ওই যে বললাম মানবিক গুণাবলীর অভাব, যেটা যে এই শিক্ষাটাই আমাদের দেওয়া আমাদের হয় না। আলোচনা প্রায় শেষ করতে হবে। আচ্ছা, দেওয়া হয় না। তো সেই জন্যে তুমি যেটা বলছিলে, পরিবেশ ঠিক আছে, অনেক ভালো। আমরা অভাব কিসের? অভাব হচ্ছে আমার নিজের উদ্যোক্তার। আমি বলবো যে যারা ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে বা যারা বড় হচ্ছে, তারা শুধু উদ্যোগ যদি নেয়, মাছ বানাবে, ফসল বানাবে, একটা কিছু গরু পালবে, যা কিছু রিক্সা চালাবে, নিজে যদি করি, খালি শুধু নিজে করতে চাই না, সরকারের দোষ দেয়। হু ইজ গভর্নমেন্ট? আমেরিকানরা বলে এভরিবডি ইজ এ গভর্নমেন্ট। তা আমরা কেন বলতে পারি না? আমরা কেন সরকারের দোষ দেই? আর বাঙালির খুব বদ অভ্যাস, তোমার উপরে আমি দোষ চাপিয়ে দিয়ে আমি স্কেপ করতে চাই। নো, আই এম রেসপন্সিবল। আমি ট্যাক্স দেবো না, আমি কিছুই চাবো না, আমি ভ্যাট দেবো না, আমি কিছুই চাবো না। এইরকম মেন্টালিটি হওয়া দরকার। এরপরে কি বললাম? আমার লাস্ট কোশ্চেন সেটি হচ্ছে, এবারে বাজেটকে আপনি কিভাবে দেখছেন? বাজেট এক কথায়। এক কথায় বাজেট আমার কাছে ভালো, কারণ এডুকেশন এবং স্বাস্থ্যে যেহেতু বরাদ্দ বেশি আছে। তবে একটা কথা, আমার কাছে ওভারঅল বাজেট ভালো লেগেছে। ব্যবসায়ী হিসাবে আমার কাছে খারাপ লাগেনি। একটু ব্যত্যয় হয়েছে, আমরা ব্যবসা করতে গেলে ট্যাক্স ভ্যাট বাড়বেই, এটা স্বাভাবিক, মেনে নিতে হবে। শুধু দিতে হবে না, আমরা দেব। একটা কথা আমি লাস্টে বলতে চাই, বাংলাদেশে ব্যবসায়িক প্রতিবন্ধকতায় 2টো জিনিস আমার কাছে মনে হয় দায়ী। প্রথম দায়ী হচ্ছে এনবিআর এর A to Z বলতে গেলে 2-4 জন বাদে, আব্দুর রহমান খান উনি ভালো লোক, চেয়ারম্যান বাদে বেশিরভাগ শতকরা 90-95 জন লোক কন্টামিনেটেড, এবং তারাই পরিবেশটা নষ্ট করে। আর দ্বিতীয় হচ্ছে যে এই ব্যাংকার, বড় বড় ব্যাংকার, তারা কাবলিওয়ালার বাইরে আমার কাছে খুব মনে হয় না। আমি খুব দুঃখিত যে এই কথা বলার জন্যে, বাট ঘটনাটা কিন্তু এরকমই আমার উপলব্ধিতে আসে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আরও একটু সময় পেলে হয়তো ভবিষ্যতে আমরা আরও আলোচনা করব ইনশাল্লাহ, এবং আমরা আশা করি যে আপনি পরবর্তীতে আরও একটি শোতে আপনি আসবেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওকে, ধন্যবাদ রবু, ধন্যবাদ এটিএন নিউজকে, এবং তোমাদের আন্তরিকতায় মুগ্ধ হলাম। এবং সারা দর্শকদের আমি শুভেচ্ছা জানাই। যেটা বলেছি ভালো লাগলে ওকে, আর খারাপ লাগলে সেজন্য ক্ষমা প্রার্থী। ধন্যবাদ সবাইকে। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি-স্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।